আমি স্টার্ট করতে পারি? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। লাস্ট দুটো ক্লাসে যেটা হয়েছে, লাস্ট দুটো শনিবারে, তাতে প্রথম দিন হয়েছিল ইউনিট 1 এন্ড 2, সেকেন্ড দিন হয়েছিল ইউনিট 3 পলিউশনের চ্যাপ্টারটা। তার মধ্যে ল্যান্ড পলিউশনটা কভার আপ করা সম্ভব হয়নি টাইম কনস্ট্রেন্টের জন্য। তো আজকে হবে ইউনিট 4 এন্ড 5, যেটাতে আছে মানে রিডিউস সিলেবাসের ক্ষেত্রে বলা হচ্ছে। তো রিডিউস সিলেবাসের ক্ষেত্রে আছে, এক মিনিট, এনভায়রনমেন্টাল যে ইস্যুস গুলো আছে সেই চ্যাপ্টারটা। এনভায়রনমেন্টাল ইস্যুস যেমন গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস গ্যাস, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন হোল and its depletion, acid rain, deforestation, environmental development, biodiversity and conservation, আর ইউনিট 5 টা হচ্ছে এনভায়রনমেন্টাল ল। এই ইউনিটটা যতটা সম্ভব কভার করবো আজকে। সো উই ক্যান স্টার্ট। যার যা কোশ্চেন আছে একটু নিজেদের কাছে নোট ডাউন করে রাখো। লাস্ট 10 মিনিটে চ্যাটটা ওপেন হবে, তো সেই চ্যাটে তোমরা তোমাদের কোয়েরিজ গুলো দিও। আর আমার এটা রিকোয়েস্ট থাকবে, লাস্ট এই কদিন ধরে ক্লাসে দেখছি যে কিছু আননেসেসারি মেসেজেস পড়ছে। অনলি যেটুকু জানার দরকার আমার কাছ থেকে, যেটুকু আমি তোমার মনে হয় যে আমরা তোমাকে হেল্প করতে পারি, আমি সেটুকুই চ্যাট বক্সে দিও। আননেসেসারি কোনো চ্যাটস গ্রুপের না হয় ওগুলো দিও না এখানে, ঠিক আছে? তো ইস্যুস আশা করছি দেখা যাচ্ছে পিপিটিটা। পিপিটিটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে আমরা এনভায়রনমেন্টাল ইস্যুস যে ইউনিটটা আছে সেই ইউনিটটা কমপ্লিট করব। দেখা যাক কি কি আছে এতে। তো ফার্স্ট আসছে গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস এফেক্ট এই ফিনোমেনাটার সাথে আমরা সবাই মোটামুটি জানি, শুনেছি। তো এটা বেসিক্যালি হয় যেটা গ্রিন হাউস হচ্ছে একটা ফিনোমেনা যেটা শীতকালীন দেশ যেগুলো আছে, শীতের দেশ, সেখানে যে গাছপালা আছে তাদেরকে ভালোভাবে, যাতে গাছপালাগুলো বেড়ে ওঠে তার জন্য একটা প্লাস্টিকের বা গ্লাসের একটা হাউস বানায়, ঠিক আছে? যেটা হয় কি, বাইরে যে সূর্যের আলোটা আছে সেই আলোটা ভিতরে প্রবেশ করে, কিন্তু তার যে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ভিতরে প্রবেশ করার পরে যে হিট যেটা অ্যাবজর্ব হচ্ছে সেটা সেই হিটটা বেরিয়ে যেতে পারে না, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি বেড়ে যায়। তখন ওই জায়গাটা যেটা আছে, গ্লাসের যে বাড়িটি আছে বা প্লাস্টিকের তৈরি যে ঘরটি বানানো হয়, তার ভেতরকার যে টেম্পারেচার সেটা অনেক বেশি রাইজ করে। এতে কি হয়, শীতকালীন দেশগুলোতে যেগুলো হয়, যে গাছপালা যেগুলো আছে যেগুলো ভিতরে চাষবাস করা হয় সেগুলো তুলনামূলকভাবে তাদের যে টেম্পারেচারটা দরকার হয় সেই টেম্পারেচারটা তারা গেইন করতে পারে। ঠিক সিমিলার ফিনোমেনা হয় কি আমাদের পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবীর অ্যাটমসফিয়ার যেটা আছে, বইয়ে বায়ুমণ্ডল যেটা আছে, তার মধ্যে বিভিন্ন গ্যাসের যে আবরণ আছে সেই আবরণের জন্য একটি লেয়ার তৈরি হয়। তাতে কি হয়, সূর্যের আলো পৃথিবীতে ফিরে আসে, কিন্তু যেটা আমাদের এখানে যে রেডিয়েন্ট হিট, যেটা অর্থাৎ যেটা বিকিরিত তাপ শক্তি, তাপ, সেটা কিন্তু আর বাইরে বেরিয়ে যেতে পারে না। ওই যে লেয়ারটা আছে, অ্যাটমসফিয়ারটা আছে, অ্যাটমসফিয়ারিক যে লেয়ারটা, সেই লেয়ারে ধাক্কা খেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। এইগুলোর জন্য পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা বৃদ্ধি পায়। এই ফেনোমেনাটাকে বলা হয়, এই যে জিনিসটা যেভাবে হচ্ছে এটাকে গ্রিন হাউসের মতনই হয় বলে এটা গ্রিন হাউস এফেক্ট বলা হয়ে থাকে। গ্রিন হাউস গ্যাস এখানে যেগুলো আছে সেটা এখানে এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে যে হিটটা আসছে পৃথিবীর থেকে, পৃথিবীতে ছড়িয়ে আসছে, সূর্যের থেকে আসছে, এবং পৃথিবীতে যেটা বিকিরিত এনার্জি আছে সেটা ওই যে মলিকিউলস গুলো আছে যেখানে কার্বন ডাইঅক্সাইড, এই জলীয় জলকণা বা অন্যান্য যে সিএফসি, এই যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোর সাথে রিফ্লেক্ট হয়ে পড়ে আবার হিটটা নিচের দিকে ফিরে আসে বা ওদের ওখানে অ্যাবজর্ব হয়ে যায়, বাইরে বেরিয়ে যায় না হিটটা আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে। কি কি আছে গ্রিন হাউস? এই গ্রিন হাউস, এখানে একটা কথা জেনে রাখা দরকার তোমাদের, গ্রিন হাউস পোটেনশিয়াল বলা হয়, ঠিক আছে? গ্রিন হাউস পোটেনশিয়াল হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের
কার্বন ডাইঅক্সাইডের যে যতখানি গ্রিনহাউস যে এফেক্টটা করার ক্ষমতা থাকে তাকে এক ধরা হয়। এই যে প্রথমেই আছে কম্পাউন্ড কার্বন ডাইঅক্সাইড এবং তার জিডব্লিউপি গ্রিনহাউস পটেনশিয়াল যেটা আছে, গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল, সরি, গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা এক, এবং এর রেসপেক্টিভে মিথেনের হচ্ছে 25 গুণ বেশি, মানে এই 25, মিথেনের 25, এবং লাস্টে কলাম যেটা আছে নাইট্রোজেন অক্সাইড 298, এইগুলো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, সিএফসি, এইগুলো হচ্ছে গ্লোবাল গ্রিনহাউস গ্যাস, এবং গ্রিনহাউস গ্যাসের যে ওয়ার্কিং পটেনশিয়ালটা সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল বলা হয়। এইটা হচ্ছে যে মিথেন 25 হচ্ছে মানে কার্বন ডাইঅক্সাইডের থেকে 25 গুণ বেশি গ্লোবাল ওয়ার্মিং করার ক্ষমতা আছে মিথেন। নাইট্রোজেন অক্সাইডে হচ্ছে 298, 298 গুণ গ্লোবাল ওয়ার্মিং করার ক্ষমতা আছে, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের থেকে যত গুণ বেশি করার ক্ষমতা থাকে সেটা তাকে তার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল বলা হয়। গ্লোবাল ওয়ার্মিং কি? গ্রিনহাউস এফেক্টের একটা এফেক্ট, গ্রিনহাউস এফেক্ট যেটা হচ্ছে যে ফেনোমেননটা, তার একটা এফেক্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পৃথিবী, এবং তার জন্য নানাবিধ পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, আইস গ্লাসিয়ার যেগুলো, কি কি এফেক্ট আছে সেগুলো দেখা আছে। যেটা মেরু প্রদেশে যে আমাদের গ্লাসিয়ার আছে, অর্থাৎ সেই যে তুষারের যে বড় বড় দেওয়াল সেগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে এবং জলস্তর বৃদ্ধি পাচ্ছে। পার্মাফ্রস্ট, অর্থাৎ যে আগেকার দিনে যে লেয়ারটা তৈরি হয়েছিল পৃথিবীর, ওইটা তো যে কয়েক কিলোমিটার চওড়া লেয়ার, ওইটা আজকে হয়নি, আজকে পৃথিবীর বহুকাল আগের থেকে ওখানে জমা হয়ে যাচ্ছে। যখনই সেগুলো আস্তে আস্তে ক্ষয়ে আসছে, তাতে কি হচ্ছে, আমাদের যে আমি এর আগে বললাম জলবায়ু পরিবর্তন হচ্ছে, এবং যে তাপমাত্রা গ্লোবাল যে গড় তাপমাত্রা বৃদ্ধির জন্য কি হচ্ছে, ওই যে লেয়ারটা গলে যাচ্ছে, তার থেকে নানা রকম জীবাণু, যেগুলো অতীতকালে প্রাগৈতিহাসিক যুগে যেগুলো বরফের তলায় চাপা পড়েছিল, সেগুলো আজকে বেরিয়ে আসছে। ইভেন কি কিছু কিছু বিজ্ঞানীরা মনে করছেন যে এই যে আজকে এত বড় বড় বিভিন্ন ডিজিজ আসছে, সেগুলো হয়তো আজ থেকে প্রাচীন কয়েক কোটি বছর আগে পৃথিবীর ওই বরফের তলায় চাপা পড়েছিল, আজকে সেগুলো বেরিয়ে আসছে বলে আজকে আমাদের এত ডিজিজ হচ্ছে। ঠিক আছে, স্মল পক্স, বিউবেনিক প্লেগ, স্প্যানিশ ফ্লু, এগুলোর কিন্তু এভিডেন্স পাওয়া গেছে যে সেগুলো পুরনো ইয়ের থেকে ফিরে এসছে আমাদের এখানে, এই বর্তমানে ফিরে এসছে। এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এবার হচ্ছে অ্যাসিড রেন কি? বৃষ্টি, শিশির বা তুষার, যে কোনো ধরনের অধঃক্ষেপণ, তার মধ্যে যে অম্লের মাত্রা, অর্থাৎ যে পিএইচটা যদি 5.6 এর নিচে হয়ে যায়, তাহলেই সেই অধঃক্ষেপণটাকেই বলা হয় অ্যাসিড। কি হলো, যেরকম ভাবেই হোক, সেটা হচ্ছে শিশিরের মাধ্যমে হোক, বৃষ্টির মাধ্যমে হোক, বা তুষারপাতের মাধ্যমেই হোক না কেন, তার যে তাপ তার যে পিএইচ এর মানটা আছে, মানে অম্লত্বটা যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয়, অর্থাৎ পিএইচ 5.6 এর নিচে যদি চলে যায় তার পিএইচটা, তাহলেই সেটাকে বলা হবে অ্যাসিড রেন। নেক্সট, অ্যাসিড রেনের কারণ কি? জেনারেলি যেটা হয়ে থাকে যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড থেকে, নর্মাল একটা ফেনোমেনন হচ্ছে বাতাসে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা যদি জলের সাথে মিক্সিং হয়, জলকণের সাথে মিক্স হয় এবং কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এটাও কিন্তু একটা অ্যাসিডিক, জলটাকে অ্যাসিডিক করছে। কিন্তু তার থেকে অন্যতম কারণ হচ্ছে বর্তমানে যে বিভিন্ন জ্বালানি, কলকারখানা হতে পারে বা যানবাহনের যে জ্বালানি আছে, যানবাহনের থেকে বেরোনো যে ধোঁয়াটা আছে, তাতে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার অক্সাইড, সেই সালফার ডাইঅক্সাইড বা সালফার অক্সাইডস, এই অক্সাইড গুলো বাতাসে যায় এবং সেখানে জলীয় বাষ্পের সাথে মিক্স হয়ে পড়ে মিশে পড়ে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি। নাইট্রোজেন অক্সাইডস গুলো হয়ে পড়ে নাইট্রিক অ্যাসিড হয়, সালফার অক্সাইডস গুলো সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো গিয়ে পড়ে পরবর্তীকালে বাতাসে বৃষ্টির মাধ্যমে বা যেকোনো অন্যান্য প্রেসিপিটেশন, যেটাই বা অধঃক্ষেপণ, অন্যরকম যেকোনো অধঃক্ষেপণের মাধ্যমে আবার ফিরে আসে, এটাকে বলা হয় অ্যাসিড রেন। আমি বললাম সালফার ডাইঅক্সাইড এবং
এখানে ইকুয়েশনটা দেওয়া আছে, যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে থাকো তাহলে তারা বুঝতে পারবে। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে প্রথমে রিঅ্যাকশন করে হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং তারপরে পরবর্তীকালে সেটা জলের সাথে রিঅ্যাকশন করে পরে HNO3 এবং H2SO4 ফর্ম করছে। তবে অম্ল বৃষ্টির যে প্রভাব, কি কি প্রভাব? এক হচ্ছে অম্ল বৃষ্টির মাধ্যমে কি হচ্ছে, জলের যে তাপ মানে পিএইচটা আছে, পুকুর বা নদী নালা যেটাই হোক না কেন, তার পিএইচটা আম্লিক দিকে বেড়ে যাচ্ছে, অর্থাৎ 5.6 এর নিচে নেমে যাচ্ছে। তাতে কি হবে, ওখানে যে সকল জলজ উদ্ভিদ এবং প্রাণী আছে তাদের মৃত্যু হতে পারে। তারপরে যেমন কিছু কিছু ডিমের যেগুলো মাছের ডিম আছে, সেই ডিমগুলো ফার্টিলাইজ হবে না, হ্যাচিং হবে না, ডিমগুলো প্রস্ফুটিত অবস্থায় থেকে যায়। ঠিক আছে, জলের অধিক অম্লত্বের মাধ্যমে কি হয়, জলের যে ব্যাকটেরিয়া আছে সেগুলো মারা যায়। ফলে যে জলের মধ্যে যে ডিকম্পোজিশন হবে, জলের যে অর্গানিক ম্যাটেরিয়াল গুলো আছে, জৈব পদার্থ গুলো আছে, সেগুলো ডিকম্পোজড হবে। তাহলে কি হবে, জলের জৈব পদার্থের মাত্রা বাড়তে থাকবে এবং আস্তে আস্তে ইউট্রোফিকেশনের দিকে চলে যাবে। ঠিক আছে, জলের বিভিন্ন যে ভারী ধাতু যেগুলো আছে, হেভি মেটালস গুলো যেগুলো আছে, সেগুলো মাটির থেকে হোক বা জলের মধ্যে থাকুক, সেইগুলো সাধারণত বিভিন্ন অক্সাইড ফর্ম করে। যখনই জলের পিএইচটা কমে যাবে, মানে অ্যাসিডিক হয়ে যাবে জলটা যখনই, বা মাটির উপরে যদি বৃষ্টি যেটা হচ্ছে সেটা যে অ্যাসিড রেন হতে থাকে বা অম্ল বৃষ্টি যদি হয়, সেক্ষেত্রে কি হবে, ওই হেভি মেটাল গুলো, সেটা সীসা হতে পারে, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এইগুলো হচ্ছে অ্যাভেলেবেল ফর্মে চলে আসে, অর্থাৎ আমাদের খাবারের মধ্যে, আমাদের বাস্তুতন্ত্রের মধ্যে ঢুকতে শুরু করবে। ঠিক আছে, বনভূমির উপরে যখন অ্যাসিড হবে, সে কি হবে, ওই সেম কেস গাছপালার ক্ষেত্রেও তাই হয়, অঙ্কুরোদ্গমে বাধা পাবে এবং গাছপালা নিজেরাও পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে, এবং এইভাবে অনেক রকম নানাবিধ প্রবলেম সৃষ্টি হয়। অ্যাসিড রেনের মাধ্যমে জীবের যে মাথায়, আমাদের নর্মালি কি হয়, ওই জন্য বলে মাথার চুলটা নষ্ট হয়ে যায়। আমাদের ফার্স্ট রেইন যেটা বলা হয় বৃষ্টির সময়, বর্ষাকালের প্রথম যে বৃষ্টিটা হয়, সেই বৃষ্টিটা মাথায় জল নিতে এই কারণেই বারণ করে, বৃষ্টিতে ভিজতে বারণ করে, কারণ তাতে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে। বর্ষার আগে পর্যন্ত কি হয়, বিভিন্ন রকমের পলিউটেন্টস, বিভিন্ন গ্যাসিয়াস পলিউটেন্ট গুলো বাতাসে যে পরে মেঘের মধ্যে মিশে থাকে। যখনই ফার্স্ট রেনটা হবে, বৃষ্টিটা যখন প্রথমবার পড়বে বৃষ্টিটা, তখনই সেখান থেকে ওই বাতাসে যে জলীয় বাষ্পগুলো, জলীয় গ্যাসের মধ্যে যে আহ, বিভিন্ন অ্যাসিডিক মেটেরিয়াল গুলো আছে, অ্যাসিডিনটা বেসিক্যালি অ্যাসিড রেন হবে তখন। পরবর্তীকালে সেই অ্যাসিডেনের পরিমাণ কমে যায়, কারণ প্রথমে যখনই প্রেসিপিটেশন হওয়া যায়, খুব বেশি পলিউশন না হলে নতুন করে অ্যাসিড রেন আর হয় না। নেক্সট হচ্ছে মার্বেলের দিয়ে যে স্মৃতিসৌধগুলো আছে, সেগুলো অ্যাসিড রেনের প্রভাবে ক্ষয়ের সৃষ্টি হয়। যেমন আমাদের সপ্তম আশ্চর্যের মধ্যে তাজমহলের গা তাজমহলের মার্বেলটা হলুদ হয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং কিছু কিছু জায়গায় ফুটো হয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে অ্যাসিড। দিল্লির জোনে প্রচুর পরিমাণে গ্যাস, যানবাহনই হোক বা কলকারখানাই হোক, তাতে প্রচুর পরিমাণে এয়ার পলিউশন হয়, এবং সেই এয়ার পলিউশন ফলশ্রুতি হিসাবে অ্যাসিড রেন হয়, এবং অ্যাসিড রেনের জন্য আজকে মার্বেলটার উপরে ক্ষয়ের সৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে ওজোন লেয়ার। ওজোন লেয়ার কি, আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের এই লেয়ারটি দেখতে পাওয়া যায়, এটিকে ওজোন স্তর বলা হয়। ওজোন স্তরটা জেনারেলি 0.001 মিলিমিটার পুরো ঘনত্বের, মানে ওজনের ঘনত্বকে 1 ডবসন ইউনিট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ডবসন ইউনিট কি কাজে লাগে? ডবসন ইউনিট হচ্ছে ওজোন স্তরের ঘনত্ব মাপার জন্য ব্যবহার। ঠিক আছে, 0.001 মিলিমিটার পুরো ওজনের ঘনত্বকে 1 ডবসন ইউনিট বলা হয়। জেনারেলি সাধারণত মেরু অঞ্চলে ওজোন স্তরের সব থেকে বেশি হয়, সেটা হচ্ছে 450 ডবসন ইউনিট। ওকে, ওজোন লেয়ার কি করে? ওজোন লেয়ার হচ্ছে যে আমাদের সূর্যের আলো থেকে যেটা অতিবেগুনি রশ্মি আছে, সেই অতিবেগুনি রশ্মির মানে আল্ট্রাভায়োলেট রে, আল্ট্রাভায়োলেট রে যে সি এবং বি, সব থেকে বেশি ক্ষতিকারক হচ্ছে আল্ট্রাভায়োলেট সি,
এবং দেন হচ্ছে আল্ট্রাভায়োলেট বি। আল্ট্রাভায়োলেট সি এর ওয়েভলেন্থ কত, মানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 100 থেকে 280। ওয়েভলেন্থ বি মানে আল্ট্রাভায়োলেটের বি এর হচ্ছে 280 থেকে 315 এবং আল্ট্রাভায়োলেট এ এর হচ্ছে 315 থেকে 400 ন্যানোমিটার। তো যত ওয়েভলেন্থটা কম হবে তার ক্ষতি করার ক্ষমতাটা অনেক বেশি। আমাদের শরীরে পেনিট্রেশন করার ক্ষমতা, মানে চামড়ার তলার দিকে মানে ভিতরে ঢোকার ক্ষমতা তত বেশি। তো ইউভিসি সব থেকে বেশি ক্ষতিকর, দেন ইউভিবি, তারপর হচ্ছে ইউভি এ। ভাগ্যক্রমে কি হয়, ইউভিসি টা পুরোটাই প্রায় ওজোন লেয়ারে অ্যাবজর্ব হয়ে যায়। ইউভিবি কিছুটা আসে বাট ম্যাক্সিমামটাই ওখানে অ্যাবজর্ব হয়। এখানে রিঅ্যাকশনটা দেওয়া আছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে উপরে। তো এইভাবে ওজোন ওজোন লেয়ার আমাদেরকে প্রতিবেগুনি রশ্মির থেকে আমাদেরকে বাঁচায়। এই ভূপৃষ্ঠে যেমন যত প্রাণী আছে, শুধু আমাদেরকে নয়, যত প্রাণী উদ্ভিদ যাই আছে কেন, জীবগোষ্ঠী, তাদেরকে বাঁচায়। এবার ওজোন স্তর ধ্বংসের কারণ কি? ওজোন স্তর ধ্বংসের প্রধান কারণ হলো, অনেক রকম কারণ আছে, তার মধ্যে প্রধান উৎস হলো বহুল ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন বা ফেরন, যেটা ফ্রিজ বা এসিতে শীতল ঠান্ডা করার জন্য বা অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হয় অনেক সময়, তাতে ব্যবহার করা হয়ে থাকে। কি হয়, ক্লোরোফ্লুরোকার্বন CF2 Cl2, এটা ইউভি এর সাথে রিঅ্যাকশন, ইউভিসি এর সাথে রিঅ্যাকশন হলে একটা ফ্রি ক্লোরিন অ্যাটম, এই যে স্টার দেওয়া আছে মানে একটা ফ্রি ক্লোরিন অ্যাটম, এই ফ্রি ক্লোরিন অ্যাটমটা হচ্ছে খুবই ডেঞ্জারাস। মানে এ কন্টিনিউয়াসলি ওজোন স্তরের যে O3 টাকে আছে ওটাকে ভেঙে দিতে পারে। মানে কি হয়, Cl ফ্রি ক্লোরিন প্লাস O3, সেটা রিঅ্যাকশন হয়ে পরে Cl O মানে ক্লোরিন অক্সাইড এবং অক্সিজেন তৈরি হয়। পরবর্তীকালে দুটো ক্লোরিন অক্সাইড একসাথে জুড়ে পড়ে Cl মাইনাস হবে, একটা আরেকটা ইয়ের সাথে মিক্সিং হয়ে পড়ে, মানে Cl টা আবার ফ্রি কন্ডিশনে চলে আসে এবং আবার পুনরায় আগের আগে আগে যেভাবে রিঅ্যাকশনটা হলো সেভাবে রিঅ্যাকশনটা চলতে থাকে। এইভাবে করে, মানে একটা ফ্রি ক্লোরিন অ্যাটম যে পরে কয়েক হাজার, কয়েক লক্ষ O3 অর্থাৎ ওজোন লেয়ার, ওজোন মলিকিউলকে ভেঙে দিতে পারে। এভাবে ওজোন ওজোন স্তরটা ধ্বংস হয়। ওজোন স্তরের সবথেকে বাজে প্রভাব কি? এক হচ্ছে আমাদেরকে যে প্রোটেক্টিভ লেয়ারটা সেটা চলে যাবে। নেক্সট হচ্ছে ইউভি রে যদি আমাদের পৃথিবীতে আসে, এক তো ঝলসে, ম্যাক্সিমামটাই ঝলসে যাবে, সমস্ত যা জীবজন্তু আছে সব মরে যাবে। নেক্সট হচ্ছে যদি খুব অল্প পরিমাণেও ঢোকে আমাদের শরীরে, তাতে আমাদের যে স্কিন ডিজিজ হয়, আমাদের যে মেলানিন আছে সেটা কাজ করবে না এবং স্কিন ক্যান্সার হবে এবং পরবর্তীকালে যে ডিএনএ ব্রেকেজ হতে পারে, অনেক রকম ইনফরমেশন হতে পারে। ঠিক আছে, ফটো অক্সিডেশন হয় যে আমাদের শরীরে। তো এই ওজোন লেয়ার ডিপ্লেশনের উপরে একটি এটাও মনে রাখা দরকার, 1989 যেটা মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল, যেখানে বিশ্বের সমস্ত দেশ ওজোন স্তরকে ধ্বংসকারী যে সকল গ্যাস আছে অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বনকে এবং অন্যান্য যে সকল গ্যাস আছে সেটা উৎপাদন করার বা ব্যবহার করা কমানো হবে এবং ওজোন স্তরকে বাঁচানোর জন্য এই ইয়েটা হয়, কনফারেন্সটা হয় এবং তাতে বিশ্বের ম্যাক্সিমাম দেশগুলো ওখানে স্বাক্ষর করে। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল মুভমেন্টস গুলো কি কি আছে। তো প্রথম হচ্ছে চিপকো মুভমেন্ট। ওকে, চিপকো মুভমেন্ট। তো চিপকো মুভমেন্ট হয়েছিল কবে? 1972 তে হয়েছিল ডিসেম্বর মাসে। উত্তরপ্রদেশের যে গাড়োয়াল হিমালয় আছে, তেহেরি গাড়োয়াল যে হিমালয় আছে, তো সেখানে মেনলি এই মুভমেন্টটা প্রথম শুরু হয়। কি হয়েছিল, রাত্রের মধ্যে ওখানকার যে গাছগুলো আছে, পাহাড়ের পাদদেশে যে সকল গাছগুলো আছে, বড় বড় গাছগুলো আছে, সেগুলো ঠিকাদাররা এবং বিভিন্ন শিল্পপতিরা রাতের অন্ধকারে গাছগুলো কাটতে শুরু করে এবং তারা জানতো যে, ওখানকার আদিবাসীরা জানতো যে গাছগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে একই হচ্ছে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, এইগুলোর যে মাটিটা রিসেন্টলি
হয়তো নিউজে দেখেও যে প্রচুর বিশাল পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে। তো এই ল্যান্ডস্লাইড হবে, ধস আসবে, এটা তারা জানতো, গাছগুলোকে কেটে দেবে। তো তার জন্য তারা কি করেছিল, ওখানকার যে আদিবাসী মারা আছে তারা প্রতিটি গাছকে নিজেদের সন্তানের মতো জড়িয়ে ধরে রাখে এবং রাতের পর রাত এভাবে তারা গাছকে পাহারা দেয়। গাছকে জড়িয়ে ধরেছিল অর্থাৎ চিপকে ছিল, তার জন্য এই মুভমেন্টটার নাম দেওয়া হয়েছিল চিপকো মুভমেন্ট। এই আন্দোলনের প্রধান নেতৃত্ব কারা দেন? সরলাবেন, মীরাবেন, গৌরী দেবী, চন্দ্রিকা প্রসাদ ভাট এবং সুন্দরলাল বহুগুণা। এবং পরবর্তীকালে এই আন্দোলনটা, চিপকো মুভমেন্টটা সুন্দরলাল বহুগুণা পরবর্তী একদম শেষের দিকে যে জয়েন করেন এবং এই মুভমেন্টটা ওই ওখান থেকে মানে ওই উত্তরপ্রদেশ থেকে এটা আমাদের নর্থ বেঙ্গল হয়ে মানে দার্জিলিং পর্যন্ত এটা মুভমেন্টটা হয়েছিল, ওরা এসেছিল এটা করতে করতে। আর ডিটেলস যদি জানতে চাও বইতে দেওয়া আছে, যে স্টাডি মেটেরিয়াল, সেখানে দেখতে পারো। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল মেনলি যে এখানে প্রায় ৩০টা নর্মদা নদীর উপর মধ্যপ্রদেশে এবং মধ্যপ্রদেশে গুজরাট, মধ্যপ্রদেশ, এই এই দুটো জায়গা মিলিয়ে মেনলি হয়েছিল, ঠিক আছে। তো এখানে সব থেকে মেনলি প্রায় ৩০টা বড় ড্যাম, ১৩৫টা মিডিয়াম ড্যাম এবং ৩০০০টা ছোট ছোট ড্যাম তৈরি করার কথা ছিল নর্মদা নদীর উপর। তাতে কি হতো, টোটাল যে ক্যাচমেন্ট এরিয়াটা যেটা ছিল নর্মদা নদীর, সেটা নষ্ট হয়ে যেত। এবং যে সর্দার সরোবর এবং নর্মদা, এখানে যে নর্মদা সাগর বলে যে দুটো বড় ড্যাম আছে, একটা গুজরাট এবং মধ্যপ্রদেশে, এই দুটো ড্যামের জন্য কি হচ্ছিল, ওখানকার যে উপরের দিকে যে জমিটা থাকে ড্যামের, জেনারেলি কি হয়, ড্যামটা যেখানে তৈরি করা হয় এবং তার উপর দিকে বিস্তীর্ণ জায়গা জুড়ে জলটা জমা হয়ে থাকে এবং সেই জায়গাটা চাষাবাস থেকে সবকিছু নষ্ট হয়। তো এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকে এটা অনেক বেশি, যত পরিমাণে বেনিফিট হতো এটা তৈরি করা হয়েছিল হাইডেল পাওয়ার প্রজেক্টের জন্য, তার থেকে বেশি পরিমাণে ক্ষতি হতো। তার জন্য এই মুভমেন্টটা করেন নর্মদা বাঁচাও আন্দোলন। তার মেধা পাটেকর এবং বাবা, এনারা দুজন লিডিং মানুষ ছিলেন যারা এই নর্মদা বাঁচাও আন্দোলনটা করেছিলেন। নেক্সট হচ্ছে তেহরি বাঁধ আন্দোলন। তেহরি বাঁধ আন্দোলন হচ্ছে উত্তর পশ্চিম হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ডে ভাগীরথীর উপরে তৈরি করা হয়েছিল। এটা 260.5 মিটার উঁচু তেহরি বাঁধ নির্মাণ প্রকল্প করা। এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের আর্থিক সহায়তা হতো এবং এটি ভারতের উচ্চতম বাঁধ। প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি এবং জলসেচ ব্যবস্থার তাগিদে এটা তৈরি করা হয়েছিল। কিন্তু 1977 সালে যখন কাজটা শুরু হয়, এই প্রকল্পের বিরোধিতা করে সবাই। কারণ এত বড় ড্যাম করার কারণে যেহেতু এটা পার্বত্য অঞ্চলে হচ্ছিল, একই ওখানকার যে তলাকার যে ল্যান্ড সারফেস থাকে সেটার থেকে ভূমিকম্প হওয়ার চান্স অনেক বেশি ছিল। এবং একই প্রবলেম ছিল যে উপর দিকে যতটা জলাভূমি জলের মধ্যে ডুবে যাচ্ছিল, সেটা কিন্তু এই এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করলে ওটা অনেক বেশি ক্ষতিকর তুলনামূলক এটার থেকে। তো এইটার এগেনস্টে মুভমেন্ট শুরু হয়। এখানে সুন্দরলাল বহুগুণা মুখ্য ভূমিকা পালন করেন এবং এটার পরবর্তীকালে 2 মিটার উচ্চতা রিডিউস করা হয় আগে থেকে। দেন হচ্ছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হচ্ছে এটা আমাদের কেরালার একটি মুভমেন্ট, ঠিক আছে। এখানকার পালাক্কাড় ডিস্ট্রিক্ট কেরালাতে একটি এভারগ্রিন ফরেস্ট ছিল যেটার নাম ছিল সাইলেন্ট ভ্যালি। তো এই সাইলেন্ট ভ্যালি তেও ড্যাম তৈরি হওয়ার কথা ছিল হাইডেল প্রজেক্ট, যেটার জন্য ওই যে আমাদের বনভূমিটা যেটা ছিল সাইলেন্ট ভ্যালি, বর্তমান সাইলেন্ট ভ্যালিটা, সেটা ইনান্ডেটেড হয়ে যেত, ফ্লাডেড হয়ে যেত। তো তার জন্য কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ কেএসএসপি এবং কিছু হ্যাঁ, ওই শাস্ত্রীয় পরিষদ 1973 তে এটা এগেইনস্ট মুভমেন্ট শুরু করেন এবং পরবর্তীকালে ওইটা তো মুভমেন্ট হওয়ার জন্য হাইডেল প্রজেক্টটা বন্ধ হয়ে যায় এবং ওই সাইলেন্ট ভ্যালিটাকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় 1985। This is the achievement of environmental movements. নেক্সট হচ্ছে বায়োডাইভার্সিটি।
হিউজ চ্যাপ্টার, বেসিক্যালি এগুলো পুরোপুরি এক একটা চ্যাপ্টার এক একটা দিনে লাগে আর কি। কিন্তু যেহেতু টাইমটা অনেক কম, পরবর্তীকালে যদি আরো সময় পাওয়া যায় বা আমি যদি ক্লাস পাই তো হয়তো এগুলোকে আরো মানে ভালোভাবে এলাবোরেট করা যাবে ইম্পর্টেন্ট ধরে ধরে। তো বায়োডাইভার্সিটি কি, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কি? প্রাণের প্রথম সঞ্চার হয় আনুমানিক 3.7 মিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে, সরি মিলিয়ন না, বিলিয়ন ইয়ার্স এগো। তো জেনারেলি যেটা হয়, একটি বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন জীব ও প্রজাতির মধ্যে যে বৈচিত্র্যের পার্থক্যটা লক্ষ্য করা যায় তাকে ওই বাস্তুতন্ত্রের জীব বৈচিত্র্য বলা হয়। অর্থাৎ একটা জীব বা একটা আলাদা স্পিসিস বা প্রজাতির মধ্যে যে ডিফারেন্সটা বোঝা যায়, মানে একই প্রজাতির মধ্যে হতে পারে, মানে হিউম্যানের মধ্যে আমার বা তোমাদের মধ্যে অনেক ডিফারেন্স আছে, বা আমার সাথে আমাদের পূর্বজ যে আছে এফ, যেটা বলা হয় গরিলা বা চিম্পাঞ্জি যারা ছিল আর কি, তাদের ডিফারেন্স আছে। একটা গরুর সাথে একটা ভেড়ার ডিফারেন্স আছে। তো এইটাকেই টোটালটা বলা হয় বাস্তু জীব বৈচিত্র্য। সরি। তো জীব বৈচিত্র্য হওয়ার কারণটা কি? ইভলিউশন অফ স্পিসিস। সময়ের সাপেক্ষে পরিবেশের নিরিখে আমরা বিভিন্ন রকম ভাবে নিজেদেরকে পরিবর্তন করে থাকি। এই পরিবর্তনটা হওয়ার জন্যই আমরা একটা স্পিসিস থেকে একটা স্পিসিসের ডিফারেন্স দেখতে পাওয়া যায় নানাবিধ, সে বাহ্যিক গুণাবলীতে হোক বা সাইকোলজিক্যাল গুণাবলীতে হোক বা মেন্টাল গুণাবলীতে হোক, চেঞ্জ দেখতে পাওয়া যায়। এটাই হচ্ছে আজকে বায়োডাইভার্সিটির প্রধান কারণ। In 1980, থমাস লাভজয় ফার্স্ট বায়োলজিক্যাল ডাইভার্সিটি ওয়ার্ডটা ফার্স্ট টার্ম, এই টার্মটা প্রথম করেন, সবাইকে সামনে নিয়ে আসেন। 1985 সালে ডব্লিউ.জি. রোজেন বায়োলজিক্যাল ডাইভার্সিটিটা তার বইয়ে প্রথম মেনশন করেন, এবং 1987 সালে, সরি 86 সালে ই.ও. উইলসন ডিফাইন করেন, যে ভালোভাবে ডিফাইন করেন বায়োডাইভার্সিটিটা কি এবং এর ইম্পর্টেন্সটা। নেক্সট হচ্ছে বায়োডাইভার্সিটি মানে কত রকমের টাইপস অফ বায়োডাইভার্সিটি। প্রজাতিজনিত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র জনিত বৈচিত্র্য। ইকোসিস্টেম ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি এবং স্পিসিস ডাইভার্সিটি। প্রতিটা ছবি সিগনিফিকেন্টলি সেই জিনিসটাকে এলাবোরেট করছে উপরে যেটা আছে। প্রজাতি বা স্পিসিস ডাইভার্সিটি কি? একটা জীবের শারীরিক বৈশিষ্ট্যগুলো বা ফেনোটাইপিক চরিত্রগুলো মধ্যে বিভিন্ন মধ্যে যে বিভিন্নতা আছে তা প্রজাতিজনিত বৈচিত্র্য করা। মানে একটা স্পিসিস থেকে একটা স্পিসিস যে ডিফারেন্সিয়েশনটা আছে, আলাদা আলাদা ক্যারেক্টার গুলো রয়েছে, সেটাকেই বলেছে স্পিসিস ডাইভার্সিটি। এবার সেম স্পিসিস এর মধ্যে অন্যরকম দেখা যায়, যেমন জেনেটিক ডাইভার্সিটি, মানে যতগুলো মানুষ আছে প্রতিটা মানুষ একরকম নয়। এবং সহজ ভাষায় বললে, এখানে ভুট্টা বা কর্নকে দেখানো হয়েছে, যতগুলো আলাদা কালারের আছে সেগুলো কিন্তু সবগুলো কিন্তু ভুট্টা, কিন্তু সেগুলো একটা আলাদা জেনেটিক ক্যারেক্টারের জন্য আলাদা রকমের কালার ফর্ম করেছে। ঠিক আমাদের মানুষের ক্ষেত্রেও তাই হয়ে থাকে, জেনেটিক ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা জিনগত যে মানে একই জীবের মধ্যে, একই প্রজাতির মধ্যে জিনগত পার্থক্যের জন্য আলাদা আলাদা ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। যেমন বিভিন্ন রকমের ধান হয়ে থাকে, ধানটা তো একটা স্পিসিস, কিন্তু তার বিভিন্নতা হয়, বিভিন্ন ভ্যারাইটি থাকে, বিভিন্ন রকমের হয়ে থাকে, স্ট্রেন বা ভ্যারাইটি বলা এগুলোকে। তো সেটাকে জেনেটিক ডাইভার্সিটি। একই মানুষ, আমি একরকম নই, তুমি একরকম নও, সে একরকম নয়, সবগুলো হচ্ছে আলাদা আলাদা ক্যারেক্টার আছে। তো এগুলো হচ্ছে জেনেটিক চেঞ্জের জন্য, তাই জেনেটিক ডাইভার্সিটি বলা হয়। আবার ইকোসিস্টেম ডাইভার্সিটি কি? একটা এক বনভূমি ইকোসিস্টেম, জলভূমির ইকোসিস্টেম, স্থলভূমির ইকোসিস্টেম, আকাশের ইকোসিস্টেম, সমুদ্রের ইকোসিস্টেম যেটা আছে, বাস্তুতন্ত্র গুলো আছে, তাদের মধ্যে বিভিন্নতা দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় বাস্তুতন্ত্রজনিত বৈচিত্র্য। বেশ, ঠিক আছে। এখানে একটা চার্ট আছে, এটা 2014 এর ডেটাবেস অনুযায়ী, ঠিক আছে। তো কতগুলো মোটামুটি ওয়ার্ল্ডে কতগুলো স্পিসিস
বায়োডাইভার্সিটি কেমন কি আছে না আছে, কত রকমের প্রজাতি আছে, প্রজাতির সংখ্যা, সেগুলো এখানে দেওয়া আছে। মাছ সম্ভবত আগে একটা ক্লাসে বোধহয় কেউ জিজ্ঞেস করেছিল কত রকমের মাছ আছে, সেটা হচ্ছে 32,120টা ভ্যারাইটি অ্যাপ্রক্সিমেটলি। এখন যতগুলো আইডেন্টিফাই করা হচ্ছে সেগুলো আছে, এতগুলো ভ্যারাইটি, প্রজাতির সংখ্যা এতগুলো প্রজাতি আছে। পাখি আছে 926, পতঙ্গের সংখ্যা সব থেকে বেশি 10,20,007টা। তাহলে সব থেকে বেশি ভ্যারাইটি প্রজাতি কিসের লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে পতঙ্গ, ইনসেক্টস। আর সব থেকে কম ব্রায়োফাইটা, ব্যক্তবীজী। না, ব্যক্তবীজী না, সরি, ব্যক্তবীজী। ব্রায়োফাইটা আলাদা, ব্রায়োফাইটা 14,500টা আছে, টেরিডোফাইটা আছে 12,000। এটাকে স্ন্যাপশট নিয়ে রাখতে পারো, পরবর্তী নিজেদের নলেজের জন্য রাখতে পারো, এটা কাজে লাগবে। নেক্সট হচ্ছে বিভিন্নতা স্থানিক মাপকাঠির উপরে বায়োডাইভার্সিটিকে ভাগ করা হয়, যেমন হচ্ছে আলফা, বিটা এবং গামা ডাইভার্সিটি। ওয়াটেকার 1960-তে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে প্রজাতিকে বিভিন্ন ভাগে ভাগ করেন, তার বিভিন্ন বলতে 3টে ভাগে ভাগ করে থাকেন, 3টে স্তরে ভাগ করে থাকেন। সেগুলো কি? আলফা, বিটা, গামা ডাইভার্সিটি কি? এটা হচ্ছে আলফা ডাইভার্সিটি কি? একটা ছোট জায়গার মধ্যে, হতে পারে একটা পার্কের মধ্যে, একটা ছোট পার্ক আছে 2 বিঘা 3 বিঘা, তার মধ্যে কতগুলো বিভিন্ন প্রজাতি আছে, বা একটা ছোট বন আছে, বনভূমি আছে, ছোট একটা ন্যাশনাল পার্ক আছে, তার মধ্যে কতগুলো আছে, মানে কতগুলো স্পিসিস আছে, প্রজাতির কতগুলো বিভিন্ন প্রজাতি আছে, বিভিন্ন প্রজাতি। মাথায় রাখতে হবে ডাইভার্সিটি মানে হচ্ছে বিভিন্ন, কতগুলো বিভিন্ন প্রজাতি আছে সেটা কি বলা হচ্ছে ওই স্থানের আলফা ডাইভার্সিটি। বিটা ডাইভার্সিটি কি? দুটো ভৌগোলিক স্থানের মধ্যে একে অপরের থেকে কতগুলো বিভিন্ন প্রজাতি, অর্থাৎ এ পার্ক এবং বি পার্কের মধ্যে কতগুলো আলাদা আলাদা প্রজাতি আছে, সেটা বলা হচ্ছে ওই দুটোর বিটা ডাইভার্সিটি বলা হচ্ছে। একে অপরের সাথে বিটা ডাইভার্সিটি বলা হচ্ছে, মানে এর সাপেক্ষে বি এর এতগুলো বিটা ডাইভার্সিটি আছে। এবং ওটা আমি পরবর্তীকালে আবার ডেসক্রাইব করে দিচ্ছি একটা চার্টের মাধ্যমে। এবং গামা ডাইভার্সিটি কি? আলফা ডাইভার্সিটি ছোট জায়গা, ছোট ভৌগোলিক স্থান, গামা ডাইভার্সিটি হচ্ছে বৃহৎ ভৌগোলিক স্থানের ক্ষেত্রে, এবং সেই বৃহৎ ভৌগোলিক স্থানের মধ্যে অবস্থানকারী সমগ্র বিভিন্ন প্রজাতিকে একত্রে বলা হচ্ছে গামা ডাইভার্সিটি। ওকে, তো এখানে চার্টে দেখলে বোঝা যাচ্ছে যে প্রজাতি, উদ্ভিদ প্রজাতি গোটাটা কাল্পনিক আর কি, এগুলো সব হচ্ছে 1 থেকে 12টা হচ্ছে টোটাল প্রজাতি আছে। প্লাস মানে হচ্ছে যেমন প্রথমে এটা আছে, এটা অরণ্যও আছে, চারণভূমিতেও আছে, জলাভূমিতেও আছে। ছোট যেটা আছে সেটা হচ্ছে অরণ্যভূমিতে নেই, অরণ্যতে আছে, চারণভূমিতে নেই, জলাভূমিতে নেই। ঠিক আছে? তাহলে যেখানে যতগুলো আছে, মানে অরণ্যতে যতগুলো আলাদা আলাদা প্রজাতি আছে ততগুলো হচ্ছে অরণ্যের আলফা ডাইভার্সিটি। চরণভূমিতে বা গ্রেজিং ইকোসিস্টেমে, গ্রেজিং ল্যান্ডে কি আছে, যতগুলো আলাদা আলাদা প্রজাতি থাকছে ততগুলো হচ্ছে তার আলফা ডাইভার্সিটি। এবং জলাভূমিরও যতগুলো আলাদা প্রজাতি আছে তার সেটা হচ্ছে তার ততগুলো আলফা ডাইভার্সিটি। তাহলে অরণ্যতে কতগুলো আছে? 10টা আছে, জলাভূমিতে আছে 4টে, যতগুলো প্লাস ততগুলো আছে, যতগুলো মাইনাস ততগুলো নেই, এবং চারণভূমিতে আছে 6টা। ঠিক আছে? এইবারে বিটা ডাইভার্সিটি কি বললাম? একটা স্থানের সাথে আরেকটা স্থানের যতগুলো আলাদা আলাদা ভ্যারাইটি আছে, যেমন এটা ক্যাপিটালে দুটোতেই আছে, তাহলে ওটা কিন্তু কাউন্ট হবে না। কাউন্ট হবে কোনটা? ক্যাপিটালে স্মল এ অরণ্যতে আছে কিন্তু চারণভূমিতে নেই, তাহলে এর রেসপেক্টিভে, মানে অরণ্য এবং চারণভূমির রেসপেক্টিভে বিটা ডাইভার্সিটির মধ্যে কিন্তু এটা ছোট, এটা কাউন্টেড হবে। এরকম আছে টোটাল 8টা। এটা একটা স্ন্যাপশট নিয়ে রাখো, পরবর্তীকালে যখন তোমরা এটা বুঝবে সামনে নিয়ে, তখন এটা বুঝতে সুবিধা। ঠিক আছে? এবং গামা ডাইভার্সিটি কি আছে? টোটাল যতগুলো ভ্যারাইটি আছে সেটাই হচ্ছে গামা ডাইভার্সিটি, মানে অরণ্য, চারণভূমি এবং জলাভূমি যতগুলো আলাদা আলাদা ভ্যারাইটি আছে ততগুলোই হচ্ছে
গামা ডাইভার্সিটি। যেহেতু 12টা ভ্যারাইটি আছে সবগুলো মিলিয়ে মিশিয়ে আলাদা আলাদা ভ্যারাইটি, তার জন্য 12টা হচ্ছে গামা ডাইভার্সিটি, বৃহৎ জায়গা জুড়ে। আলফাটা হচ্ছে স্মল জায়গা জুড়ে, আর গামাটা হচ্ছে বৃহৎ জায়গা জুড়ে, আর বিটাটা হচ্ছে দুটো জায়গার মধ্যে ডিফারেন্ট, যেটা ডিফারেন্সিয়েট যতগুলো করা যাচ্ছে আলাদা আলাদা সেটা। এবার হচ্ছে বায়োডাইভার্সিটির গুরুত্ব কি, ভ্যালুটা কি। আজকে বায়োডাইভার্সিটি আছে বলে আজকে নানা রকম ভাবে শাকসবজি, ফল মূল, মাছ, ডিম যা কিছু খাবার পাচ্ছি, বিভিন্ন রকম খাবার পাচ্ছি, সেটা হচ্ছে জীববৈচিত্র্য থাকার জন্য। তারপর হচ্ছে এখনো পর্যন্ত যে সকল অনেক গরিব আদিবাসীরা আছে পরম্পরাগত ভাবে বিভিন্ন রকমের যে উদ্ভিদ আছে, বনৌষধি আছে, সেগুলোর উপর নির্ভরশীল, সেটাও কিন্তু হচ্ছে একটা ব্যবহার্য দিক। তারপর যে অত্যাধুনিক যে সকল ওষুধ তৈরি হচ্ছে সেটাও কিন্তু বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, এদের যে দেহাবশেষ আছে বা তাদের থেকে কোন রকম বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেমন সিনকোনা বা ম্যালেরিয়ার জন্য সিনকোনা গাছটা ম্যালেরিয়ার ওষুধ তৈরি করার জন্য কাজে লাগে। ঠিক এই বিভিন্ন গরু মানে প্রাণীর হাড় বা মাংস বা চামড়ার থেকে কিন্তু বিভিন্ন রকমের ওষুধ তৈরি হয়ে থাকে। ঠিক আছে। বর্তমানে আমি এর আগের দিন ওয়াটার পলিউশনের ক্ষেত্রে আমি বলেছিলাম, হয়তো আজকেও আবার হয়তো ওটা রিপিট হতে পারে কোনো জায়গায়, যে সিউডোমোনাস স্পুটিটা মানে একটা ব্যাকটেরিয়া যেটা তৈরি করা হয়েছিল ওয়েল স্পিল, যেটা আছে সমুদ্রের উপরে যে তেলের আস্তরণ আছে, সেটাকে ধ্বংস করার জন্য। এইভাবে জৈবিকভাবে আমরা দূষণকে নিয়ন্ত্রণ করতে পারি। ডান দিকে একটা ছবি দেয়া আছে, এটা হচ্ছে মিনারেল মাইনিং, মানে বর্তমানে একটা নতুন টেকনোলজি তৈরি করা হচ্ছে, যে আমরা যে মাইনিং করছি, যে খনি থেকে যে বিভিন্ন মেটালস, বিভিন্ন মিনারেলস তৈরি করছি, সেটা হচ্ছে তার যে অবশিষ্টাংশের মধ্যে বহু মিনারেলস চলে যায়, সেটা আমরা এক্সট্রাক্ট করতে পারি। তো বর্তমানে বিভিন্ন ব্যাকটেরিয়াকে ব্যবহার করে সেই যে ওয়েস্টেজ যে মেটেরিয়ালটা, যেটা ওভার ডাম্প হয়ে থাকে, যে পাথর টাথর গুলো আমরা বাইরে পাহাড়ের মতো থাকে, তার থেকে এক্সট্রাক্ট করা সম্ভব হয়ে গেছে। এছাড়া বিভিন্ন জঙ্গল পর্যটনের জন্য, পক্ষী দর্শনের জন্য, ফটোগ্রাফির জন্য, এগুলো কিন্তু ফটোগ্রাফি হচ্ছে, সেটাও কিন্তু জীববৈচিত্র্যের একটা উল্লেখযোগ্য ব্যবহার্য দিক। তাছাড়া পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য তো বায়োডাইভার্সিটি অত্যাবশ্যক একদম। এরপরে হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট, জীববৈচিত্র্য হটস্পট বা জীববৈচিত্র্য ধন্য অঞ্চল যেটাকে বলা হয়। ঠিক আছে, তো কি সেটা গোটা বিশ্বে মানে 1988 সালে ব্রিটিশ বিজ্ঞানী আর্নেস্ট নরম্যান মায়ার্স প্রথম জীববৈচিত্র্য ধন্য অঞ্চল হিসাবে শব্দটি ব্যবহার করেন, যেখানে কমপক্ষে 0.5% বা 1500 প্রজাতি স্থানীয় উদ্ভিদ থাকবে, মানে নিজস্ব উদ্ভিদ। এটা নয় যে বাইরে কোনো দেশ থেকে আমাদের দেশে এসে পরে গ্রোথ করেছে। এবং 75% উদ্ভিদ প্রজাতি প্রাথমিক অবস্থানে থেকে নষ্ট হয়ে গেছে, তাকে সেই অঞ্চলটাকে হচ্ছে জীববৈচিত্র্য ধন্য অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়। তো বর্তমানে সেটা হচ্ছে প্রায় 34টা গোটা বিশ্বে আছে এরকম জীববৈচিত্র্য ধন্য অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট আছে। তার তার মধ্যে আমাদের ভারতবর্ষে 4টে আছে, সেটা হচ্ছে হিমালয় অঞ্চল, হিমালয়, ইন্দো বার্মা, সুন্দাল্যান্ড এবং পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা। কোন জায়গাটা থাকছে হিমালয় অঞ্চলের মধ্যে থাকছে সমগ্র হিমালয়, যে ভারতের যে সমগ্র হিমালয় যে অঞ্চলটা আছে, সেটা হচ্ছে হিমালয় অঞ্চলের মধ্যে পড়ছে। এবং পাকিস্তান পাকিস্তান, তিব্বত, নেপাল, ভুটান, চীন, মায়ানমার হচ্ছে এর মধ্যে পড়ছে। ভারতবর্ষের মধ্যে টোটাল যে হিমালয়ান রিজিয়নটা আছে, সেটা হচ্ছে এই হিমালয় অঞ্চলের মধ্যে পড়ছে। ইন্দো বার্মা কোনটা? ইন্দো বার্মা অঞ্চল হচ্ছে আসাম ছাড়া সমগ্র উত্তর পূর্ব ভারত এবং আন্দামান দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে ইন্দো বার্মা অঞ্চল। এবং মায়ানমার, এই এবং মায়ানমার ব্র্যাকেটে যতটা থাকছে, এটা হচ্ছে বাইরের দেশে, মানে টোটালটাকে আমি এখানে ডেসক্রাইব করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং দক্ষিণ চীন, এগুলো এই মধ্যে পড়ছে। তবে ভারতবর্ষের মধ্যে আসাম ছাড়া সমগ্র উত্তর পূর্ব ভারত এবং আন্দামান দ্বীপপুঞ্জ। সুন্দারল্যান্ড কি? সুন্দারল্যান্ডের মধ্যে থাকছে নিকোবর দ্বীপপুঞ্জটা।
এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বর্নিও, ফিলিপিন্স। ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ থাকছে এবং বাকিটা বাইরে থাকছে। পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা। তার মধ্যে কি সমগ্র পশ্চিমঘাট পর্বতমালা থাকছে এবং শ্রীলঙ্কা থাকছে। এগুলো হচ্ছে, এই চারটে হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট ইন্ডিয়া। এটা কোশ্চেন থাকতে পারে। ওকে, নেক্সট, জীববৈচিত্র্যের সংকট কি? থ্রেটেন টু বায়োডাইভার্সিটি। জেনারেলি যেটা হচ্ছে, আমরা আজ বনভূমির মধ্যে ঢুকে পড়েছি, নিজেদের বাসস্থান ছেড়ে দিয়ে, শহরতলি ছেড়ে দিয়ে দিনের পর দিন জায়গা আমরা বাড়িয়ে চলেছি। এতে কি হচ্ছে, যে সকল জীবজন্তু জঙ্গলে বাস করতো তাদের যে ন্যাচারাল হ্যাবিটেট, স্বাভাবিক বাসস্থান যেটা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য আস্তে আস্তে কি হচ্ছে, নানা রকম জীবজন্তুর সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে। আজকে একটা নিউজ দেখছিলাম, উড়িষ্যার সম্ভবত দেখিয়েছে ডেটাটা, যে হাতির সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে। তার একমাত্র কারণ দেখানো হয়েছে যে প্রচুর মাইনিং হচ্ছে এবং যে মানুষ দিনের পর দিন ওদের যে জঙ্গল এরিয়া আছে সেই সকল জায়গায় ঢুকে পড়ছে। এইটা সব থেকে ভালো বুঝতে পারবে যারা জঙ্গলমহলে থাকে বা পশ্চিমবঙ্গে, তারা ভালো বুঝতে পারবে। জঙ্গলমহলে আজকে অনেক হাতির যে আমাদের জনবসতিতে চলে আসে, তার একমাত্র কারণ হচ্ছে ওদের নিজেদের বাসস্থান তো আমরা নষ্ট করে ফেলেছি। ঠিক আছে, এরপর হচ্ছে অতিরিক্ত বনসম্পদ আহরণ করা, ওভার এক্সপ্লয়টেশন। বনসম্পদ হোক বা সমুদ্রের বেশি হোক, মানে অতিরিক্ত সম্পদ আহরণ মানে হচ্ছে অনেক বেশি গাছপালা কেটে ফেলছি বা অনেক বেশি মাছ ধরে ফেলছি। যেটা হচ্ছে নর্মাল যে হ্যাবিটটা, মানে অনেক বেশি কেটে ফেললে বা অনেক বেশি নষ্ট করে দিলে কি হবে, এটা তো হতে সময় লাগে। একটা বনভূমি তৈরি হতে প্রায় 50 বছর, 60 বছর, 100 বছর সময় লাগে। বা একটা মাছের স্পিসিস যতগুলো আমরা যে পরিমাণে কনজিউম করছি, যে পরিমাণে আমরা ইনটেক করছি, খেয়ে নিচ্ছি, সেই পরিমাণে কিন্তু তৈরি হচ্ছে না। একটা স্পিসিসকে, একটা ইলিশ মাছকে 1 কেজি সময় বয়স, 1 কেজি ওজন হতে মিনিমাম 3-4 বছর সময় লাগে, কিন্তু আমরা প্রতি বছর টন টন ইলিশ মাছ খেয়ে ফেলছি। যখনই ওরা ডিম, প্লাস ওরা ডিম পাড়তে যখন আসে তখন আমরা মেরে ফেলছি। হতে পারে তার ভিতরে ডিম, পেটের ভিতরে ডিম রয়ে আছে, তাহলে নতুন ইলিশ আসবে কোথা থেকে? এটা আমাদের বোঝাতে হবে। তো অতিরিক্ত কোনো মতেই আমাদেরকে সম্পদকে আহরণ করা উচিত নয়। বিদেশি প্রজাতি, কিছু কিছু বাইরের প্রজাতি আমাদের দেশে এসে পরে আমাদের যে এখানকার বাসস্থান, যে এখানে যে সকল গাছপালা আছে তাদের যে এরিয়াটা তো কনস্ট্রেন্ট, মানে আমার কাছে 1 বালতি মাটি রয়েছে, তার মধ্যে আমি একটা কি দুটো গাছ লাগাতে পারি। এবার যদি অন্য কোনো গাছ এসে পরে ওখানে পুঁতে দেওয়া হয়, সেই এক হয় একটা গাছ মরে যাবে ওইগুলো, অথচ যে গাছটা নতুন লাগানো সেটা মরে যাবে। কিন্তু বাইরের প্রজাতি এসে পরে কিন্তু ওই পুরনো যে গাছপালাগুলো আছে সেগুলো জায়গা দখল করছে এবং তাদেরকে নষ্ট করে ফেলছে এবং মাটিগুলোকে নষ্ট করে ফেলছে। তার একটা উদাহরণ হচ্ছে পার্থেনিয়াম। আমাদের আশেপাশে সাদা ফুলওয়ালা প্রচুর আগাছা দেখতে পাওয়া যায়, যেটা এসছিল যখন ইংরেজরা ছিল, গমের সাথে এসছিল বাইরের থেকে আমাদের দেশে। পারহ্যাপস ঢুকিয়ে দেওয়া হয়েছিল ভারতবর্ষে। তাতে তার ফলে কি হয়েছিল, আমাদের যে জমির উর্বরতাটা, ও তো গাছ, ও তো নর্মাল হ্যাবিটেট, ও খাবার খাবে ওর মধ্যে থেকে। ও ওখানকার সমস্ত যে খাবারগুলোকে খেয়ে ফেলছে, মাটি অনুর্বর করে ফেলছে। এর ফলে কি হচ্ছে, এখানকার যে স্থায়ী যে সকল গাছপালা আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদের গ্রোথটা নষ্ট করে দিচ্ছে। এভাবে বিদেশি প্রজাতি ঢুকে পড়ে আমাদের বায়োডাইভার্সিটি নষ্ট করে দেয়। এছাড়া চোরা শিকার আছে গাছে, মানে আমরা জানি যে হাতির দাঁত বা গন্ডারের শিং, বিভিন্ন কাঠবিড়ালির লোম থেকে তুলি তৈরি হয়। তারপরে বিভিন্ন প্রাণীর চামড়ার থেকে, চামড়া দিয়ে, কুমিরের চামড়া দিয়ে ব্যাগ ট্যাগ তৈরি, এগুলো হচ্ছে তো ওটার তো লিগেল নয়, ওটা ইললিগেল প্রসেস। তো এই ইললিগেলি হওয়ার জন্য কি যে প্রচুর প্রাণীর হত্যা হচ্ছে, এটা একটা বায়োডাইভার্সিটিকে নষ্ট করে ফেলছে। নেক্সট, ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড আলটিমেট প্রবলেম হচ্ছে সব পলিউশন। আজকে প্লাস্টিক পলিউশনই হোক বা ওয়েল স্পিলই হোক, তার জন্য বহু রকমের ক্ষতি হচ্ছে। প্রচুর গাছপালা, প্রচুর পাখি মরে যাচ্ছে। পরিযায়ী পাখিরা বাইরের থেকে এসে পরে আমাদের এখানে একবার, মানে এসে পরে আর ফিরে যাচ্ছে না। তাদের ডিম পাড়ার ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন টক্সিক কেমিক্যালস খাওয়ার জন্য। These are the effects on biodiversity. তো বায়োডাইভার্সিটি কিভাবে সংরক্ষণ করব? তো বায়োডাইভার্সিটি সংরক্ষণ করার জন্য বর্তমান ভারতে
কিছু কিছু স্টেপস নেওয়া হয়েছে, যেমন ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, স্যাংচুয়ারি, রিজার্ভ ফরেস্ট, যেখানে প্রাণীরা নিজেদের স্বাধীনতার মতো করে ওরা নিজেরা ওখানে বড় হবে। তো কি কতগুলো কি আছে ডেটাবেসটা একটু জেনে নিই হালকা করে। ন্যাশনাল পার্ক আছে জাতীয় উদ্যান ১০২টো, ১৮টি আছে জীবমণ্ডল সংরক্ষিত অঞ্চল বা বায়োস্ফিয়ার রিজার্ভ, ৫১৫টা আছে স্যাংচুয়ারি এবং ৪৭টা আছে রিজার্ভ ফরেস্ট। ঠিক আছে, এবারে দু রকমের টেকনিক ব্যবহার করা হয়ে থাকে। বায়োডাইভার্সিটি সংরক্ষণের দুটো টেকনিক আছে, সেটা হচ্ছে ইন সিটু কনজারভেশন এবং এক্স সিটু কনজারভেশন। এক্স সিটু মানে এক্স অর্থাৎ আউটসাইড দ্য সাইট, মানে ওদের বাসস্থানের থেকে বাইরে কোথাও তাদেরকে সংরক্ষণ করার টেকনিকটাকে বলা হচ্ছে এক্স সিটু। যেমন কি হচ্ছে চিড়িয়াখানায় বা বোটানিক্যাল গার্ডেন বা সিড ব্যাংক, এইগুলোতে হচ্ছে ওই ডাইভার্সিটি কনজার্ভ করার মানে সংরক্ষণ করার জন্য তাদেরকে ওখানে রাখা হচ্ছে। অনেক সময় ক্যাপটিভ ব্রিডিং মানে ওই চিড়িয়াখানাতে রেখে পরে বা রিসার্চ স্টেশনে রেখে পরে বিভিন্নভাবে বিভিন্ন টেকনিক ব্যবহার করে অনেকটা আর্টিফিশিয়ালি ওদের বাসস্থান তৈরি করে পরে সেখানে ওদের ব্রিডিং করানো হচ্ছে, যাতে নতুন প্রজাতির আবার তৈরি হয়, নতুন প্রজাতি মানে নতুন নতুন জীবের সৃষ্টি হয়। প্রজাতি তো সৃষ্টি হবে না একই প্রজাতির মধ্যে। যেমন ফর এক্সাম্পল বলতে পারি নন্দন কানন যেটা উড়িষ্যাতে আছে ভুবনেশ্বরে, সেখানে ক্রোকোডাইল প্রজেক্ট একটা চলছে। তো ওটা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে যে পার্সপেক্টিভে ওটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু রিচ করে গেছে, মানে কুমিরের সংখ্যা কমে যাচ্ছিল বলে ওই প্রজেক্টটা চালু তৈরি করা হয় এবং সেটা বর্তমানে সাকসেসফুল এবং ওটাকে ক্লোজ করে দেওয়া মুখে প্রায়, মানে প্রজেক্টটা ক্লোজ করে, নন্দনকাননটা ক্লোজ করার মুখে নয়। দেন হচ্ছে ইনসিটু, ইনসাইড দ্য সাইট, অর্থাৎ যেখানে যে বাসস্থানে ও থাকে সেই বাসস্থানে ওকে সংরক্ষণ করা হচ্ছে, তাকে মারতে দেওয়া হবে না, তাকে প্রোটেক্ট করা হবে নানান রকম চোরা শিকারীদের কাছ থেকে। যেমন হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল পার্ক, রিজার্ভ ফরেস্ট, নেচার রিজার্ভ, মেরিন পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো হচ্ছে এক্সাম্পল। অর্থাৎ জঙ্গলে যেখানেও থাকে সেইটাকেই প্রোটেক্ট করে দেওয়া। ঠিক আছে, জেনারেলি এখন কোশ্চেন হতে হবে তাহলে তো আমরা তো সবাইকে ন্যাশনাল নর্মালি রাখতে আলাদা করে জুতে রাখা কি দরকার। অ্যাকচুয়ালি সবসময় সব হ্যাবিটেটটা অনেক সময় হ্যাবিটেটটা চলে গেছে, মানে যে ওই যে হ্যাবিটেট লস বললাম না আগে একটা ফ্যাক্টর, যে হ্যাবিটেটটা থাকার কথা সেটা বাস্তবে নেই। তো তার জন্য তাকে আর্টিফিশিয়ালি তৈরি করে দেওয়া হচ্ছে একটা আলাদা জায়গা, যেখানে কৃত্রিম ভাবে ওই হ্যাবিটেটটা তৈরি করে, যেটা যে খাবারটা ওরা খায় সেই খাবারটাই দেওয়া হচ্ছে এনে পরে বাইরে থেকে, যে টেম্পারেচারটাও থাকে সেই টেম্পারেচারটা ওকে রাখা হচ্ছে, এইভাবে ওটাকে বাঁচানো হবে। ওকে, এনভায়রনমেন্টাল খুব ফাস্ট বলবো কারণ অলরেডি 45 হয়ে গেছে। তো লাস্ট 10 মিনিট আমি কোশ্চেন নেবো, তোমরা তোমাদের কোশ্চেনের সাথে রেডি থেকো। এনভায়রনমেন্টাল ল, এনভায়রনমেন্টাল ল কি 1965 এ ভারতে প্রথম অরণ্য আইন প্রচলন করা হয় এবং পরে পরে বিভিন্ন আইন আরো আসে, এবং 1976 এ পরিবেশের উপর প্রথম গুরুত্ব দেওয়া হয় এবং ভারতে এটা ইন্দিরা গান্ধীর সময় প্রথম সংবিধানে দুটো অনুচ্ছেদ সংযোজিত করা হয়, একটা হচ্ছে 48A এবং 51AG, এই দুটো অ্যাড করা হয়। ঠিক আছে, সংযোজন করা হয়, অনুচ্ছেদ অ্যাড করা হয়। তার মধ্যে 48A তে কি বলা হয়েছে, দেশের পরিবেশ রক্ষার ও উন্নতির বিধানে এবং বন্যপ্রাণী এবং বন রক্ষার রাজ্যের প্রয়াস থাকবে। রাজ্য বলতে বোঝায় যে ভারত সরকারাধীন দপ্তর, স্থানীয় অন্যান্য আধিকারিক। অর্থাৎ যে আমাদের ভারতবর্ষে যে সকল বন্য প্রাণী হচ্ছে বা পরিবেশটাকে উন্নত করার জন্য বা রক্ষা করার জন্য এবং বন্য এবং বন এবং বন্যপ্রাণী রক্ষার জন্য সবকিছু দায়িত্ব কিন্তু গ্রহণ করবে গভর্নমেন্ট। ঠিক আছে, গভর্নমেন্টটা কি, গভর্নমেন্টটা হচ্ছে ভারত সরকারের অধীনে দপ্তর বা স্থানীয় বা অন্যান্য আধিকারিক হচ্ছে ওর মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 51AG, এইটাতে হচ্ছে দেশের প্রত্যেকটা নাগরিকের মৌলিক কর্তব্য হচ্ছে জল, বন, হ্রদ ও বন্য প্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা এবং তার উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া।
এই মৌলিক কর্তব্য পালনের জন্য পরিবেশ সম্পর্কিত সাম্যক জ্ঞান থাকার প্রয়োজন। তাই সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে দেশের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষায় পরিবেশ সংক্রান্ত শিক্ষাদান বাধ্যতামূলক করা হয়েছে, যার জন্য আজকে এনভায়রনমেন্টাল স্টাডিজটাকে সবাইকেই পড়তে হচ্ছে। 51A(G) অনুযায়ী কি হলো তাহলে আলটিমেটলি, যে মানুষের, আমাদের সিটিজেনের হচ্ছে একটা ডিউটি, যে ইন্ডিয়ার সিটিজেন অফ ইন্ডিয়া টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, এবং ইনক্লুডিং ফরেস্ট, লেকস, রিভার্স অ্যান্ড ওয়াইল্ড লাইফ। এই সবকিছুকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু আমাদের নাগরিকের। যেমন অর্থাৎ কি হলো, 48A তে হলো গভর্নমেন্ট এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করবে, আর 51AG তে হচ্ছে নাগরিক যারা আছে, জনসাধারণ, তারাও এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করবে। দুজনের যৌথ প্রচেষ্টায় হবে আমাদের পরিবেশ নির্মল। 1986 এর কয়েকটা আমি ডেসক্রিপ্ট করবো, বেশি তো সময় নেই, তো জাস্ট ইন ডেসক্রিপশন যদি মনে না থাকে তাও ওই যে নামটা মনে রাখলেই হবে, সালটা অন্তত মনে রাখতেই হবে। 1946 ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট, সরি 1986 ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট। ভোপাল দুর্ঘটনার পর, ঠিক আছে, সাংবিধানিক ভাবে এই আইনটি কার্যকর করা হয়, যাতে পরিবেশ রক্ষার জন্য এতে কি হয় যে কেন্দ্র সরকার পরিবেশ সুরক্ষাতে উন্নতির তাগিদে সমস্ত পদক্ষেপ নিতে সক্ষম। জল, বাতাস, মাটি গুণাগুণ নির্দেশনার জন্য দূষণ মাত্রা নির্ণয় করবে। এই যে গুণাগুণ যেটা আছে, গুণাগুণের মান নির্ণয় এবং দূষণ মাত্রা নির্ণয় করে সেন্ট্রাল গভর্নমেন্ট। শিল্প সংস্থাগুলোকে দূষণের সংক্রান্ত নিয়মবিধি মেনে চলতে হবে, এবং ক্ষতিকারক পদার্থ প্রস্তাবিত যে নিয়ম আছে, মানে যেটা স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা আছে, তার থেকে বেশি বাইরে ছাড়া যাবে না। এবং এইগুলো যদি না মানা হয়, সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো সংস্থাকে 7 বছরের জন্য জেল এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। অর্থাৎ প্রথম এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য কিছু রুলস আনা হলো, কিছু ক্রাইটেরিয়া আনা হলো, এবং সেটাকে মানার জন্য গভর্নমেন্ট নতুন একটা ডিপার্টমেন্ট এনাক্ট করবে, যেটা ওটাকে মেনটেন করবে, এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতাধীন থাকবে টোটালটা। 1986 এর ফরেস্ট প্রোটেকশন অ্যাক্টের প্রধান মুখ্য কাজগুলো ছিল। দেন হচ্ছে 1981 এ এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, ঠিক আছে, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981 সালে। 1981 সালে 29শে মার্চ সরকার এই বায়ু দূষণ নিয়ন্ত্রণ প্রতিরোধ আইনটি প্রণয়ন করেন। মুখ্য উদ্দেশ্য ছিল কি, বায়ু দূষণ প্রতিরোধ করা হবে, নিয়ন্ত্রণ করা হবে এবং দূষণ উপশম করা হবে, ঠিক আছে। তো এইটাকে প্রদান করার জন্য সিপিসিবি কেন্দ্রের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং রাজ্যের হচ্ছে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডকে গঠন করা, এবং তার ক্ষমতা এবং কে কে ওখানে থাকবে, তাদের যে ক্রাইটেরিয়া, চেয়ার, সেগুলোকে তৈরি করা হয়। কে কে বসবে, কোন কোন আধিকারিক থাকবে, সেটাকে মেনটেন করা হয়। অর্থাৎ তাদের কার্যভারটাকে, দায়িত্বটাকে নির্ধারণ করা হচ্ছে। নির্ধারিত মাত্রার উপরে সীসা, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ভিওসি, পার্টিকুলেট ম্যাটার এবং অন্যান্য দূষিত পদার্থ বাতাসে ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বাতাসে কোনো রকম দূষিত পদার্থ ছাড়া যাবে না, তার উপর নিষেধাজ্ঞা জারি করা। এবং এই আইনের নির্দেশাবলী অমান্য করলে 5 মাস জেল এবং সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল হতে পারে। 5 মাস থেকে জেল হেফাজত এবং সর্বোচ্চ 7 বছরের জন্য জেল হতে পারে। এবং এই যে বিভিন্ন যে কলকারখানাগুলো আছে, তারা কিন্তু এই সিপিসিবি এবং এসপিসিবি মানে ওদেরকে জানিয়ে, ওদের কাছ থেকে পারমিশন না নিয়ে কোনো রকম কলকারখানা তৈরি করা যাবে না, এবং কোনো রকম দূষিত পদার্থ বাইরের গ্যাসিয়াস আকারে ছাড়া যাবে না। সেম কেস হচ্ছে ওয়াটার পলিউশন অ্যাক্টের ক্ষেত্রেও তাই। এটা 1974 এ হয়েছিল। এটা হচ্ছে, ওটা মানে এয়ার প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981 ছিল। এটা হচ্ছে ওয়াটার প্রিভেনশন এবং কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974, জল দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন।
এখানেও তাই এসপিসিবি এবং সিপিসিবির দায়িত্বকে ভাগ করে দেওয়া হয়। তাদেরকে বিভিন্ন তরল পদার্থ বাইরে ফেলার আগে কি রকম হবে, কতটা পর্যন্ত বর্জ্য পদার্থের থাকতে পারে, তার একটা অনুমোদন থাকবে, কতটা তার একটা অনুমোদন নিতে হবে, সেটাকে রেগুলারলি টেস্ট করতে হবে। এবং প্রতিবারে, প্রতি মাসে মাসে বা যে টেনিওরটা আছে বছরে দুবার সম্ভবত আছে, সেটা এসপিসিবির লোক বা সিপিসিবির লোক যে পরে সেখানে চেক করবে। তার যে সকল খরচাদি আছে সেটা কিন্তু ওই অর্গানাইজেশনটা, সেটা হতে পারে কোনো কারখানা বা শিল্পক্ষেত্র, তাদেরকে কিন্তু সেটাকে উম, খরচটাকে বহন করতে হবে। কোনো যদি পার্সন যদি ওর এগেনস্টে মানে ওই কাজ করতে বাধা দেয়, তাতে কিন্তু উম, ওই সংস্থা যদি কোনো আধিকারিক যদি অসহযোগিতা দেখায়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু লিগেল অ্যাকশন নেওয়া হবে। সেটা 3 মাসের জেল ও 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। 1974 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এটাকে সেকশন, 4টে সেকশনে ভাগ করা হয়েছে, সেকশন 1, 2, 3, 4। এখানে একজন এই নির্দেশিকা অনুযায়ী এই 1, 2, 3, 4 যতগুলো সেকশনের মধ্যে যেগুলো আছে ক্লাস আর কি, তপশিলের মধ্যে বর্ণিত যে সকল প্রাণী আছে তাদেরকে হত্যা করা যাবে না। অবশ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সন্তুষ্ট হলে বিশেষ কারণে এগুলোকে শিকারের অনুমতি দিতে পারেন। সেই অনুমতিগুলো কি কি? বন্যপ্রাণী যখন মানুষের জন্য ক্ষতিকর প্রমাণিত হলে এবং ফসল নষ্ট করলে তাদেরকে মারার ইনস্ট্রাকশনটা দিতে পারবেন এবং চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন। কোনো প্রাণীর দুরারোগ্য রোগ হলে চিকিৎসা করা হলে তা তা শিকারের অনুমতি দিতে পারেন চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন। শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, জীবনদায়ী ওষুধ তৈরির কারণে দরকার পড়লে আহ, শিকারের অনুমতি দিতে পারে। এই আইনে অভয়ারণ্য, জাতীয় উদ্যান গঠন এবং তার বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। অনুমতি ছাড়া বন্যপ্রাণী, বন্য সম্পদ পরিবহন করা নিষিদ্ধ হয়, অন্যথায় জেল হেফাজত ও জরিমানা হতে পারে। জানিয়ে রাখি, একটা ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অনুযায়ী একটা স্ট্রিট ডগ কে মারা যায় যে পরিমাণ মানে আইনত দণ্ডনীয়, ঠিক ততখানি দণ্ডনীয় হচ্ছে একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে মারা। আমরা লিগেল অ্যাকশন নিই না, কিন্তু যদি এটা কোর্ট কেস হয় কিন্তু তাহলে কিন্তু এটা টোটালটাই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে যে পড়ে, ওটা কিন্তু সিমিলার টাইপের অফেন্স হিসাবে ধরা। ওকে, ফিনিশ করলাম আজকের মতো ক্লাসটা। এর মধ্যে আজকের মতো ক্লাসটা ফিনিশ করলাম, মতো আমার লেকচারটা শেষ করলাম। আমি তোমাদের কোশ্চেন কাইন্ডলি যিনি আছেন একটু চ্যাট বক্সটা ওপেন করে দেবেন এবার সবাইকার জন্য। স্যার আমি করে দিয়েছি। ওকে, ঠিক আছে, এটা আমার মেল আইডি। যদি কোনো কোয়েরিজ থাকে আহ, এখানে দিতে পারেন, আমি পরবর্তীকালে সেখানে আমি অ্যান্সার গুলো দিয়ে দেবো। মানে চ্যাটের পরেও যদি আমি অ্যান্সার না দিয়ে থাকি, কিছু কিছু বাদ চলে যেতে পারে, তো ওটা। এক্সাম কখন হবে একটু ক্লাস মানে ওয়েবসাইট ফলো করো, ওখানে জানতে পেরে যাবে। কেএসএসপি এর ফুল ফর্ম হচ্ছে আহ, আমাকেও দেখতে হবে, কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ। কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ, কেএসএসপি। ইআই এর ফুল ফর্ম এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। পিডিএফ পাওয়া যায় স্যার, আমাকে মেল করলে আমি পাঠিয়ে দেবো পিডিএফটা। আচ্ছা, রিডিউস সিলেবাস আছে যেখানে হচ্ছে লাস্ট চ্যাপ্টারটা বাদ গেছে, ঠিক আছে, যেটা ওই হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ছিল।
এল নিনোটা এবারের সিলেবাসে নেই। যদি ইন ডিটেইলস তাও জানতে চাও একটু দেখে নিতে পারো। ওটা আমি ডিসক্রাইব করছি না এখানে। এবছর বাদ দেওয়া হয়েছে এল নিনোটাকে। ফাইনাল এক্সাম এমসিকিউ তে হবে কিনা সেটা পরবর্তীতে জানতে পারবে। পলিউশন চ্যাপ্টার থেকে নয়েজ পলিউশনটা বাদ দেওয়া হয়েছে। ইআই এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা জেনারেলি যে কোনো প্রজেক্ট করার আগে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেস করতে হয় যে এনভায়রনমেন্টের উপর কোনো রকম ক্ষতি সাধন হচ্ছে কিনা। কোন ইউভি রশ্মি পৃথিবীতে পৌঁছতে অক্ষম, ইউভিসি, প্রথমেই ওটা ওজোন লেয়ারে অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু যদি ওজোন লেয়ার না থাকে সেটা আমাদের শরীরে সব থেকে বেশি ক্ষতি করবে। আচ্ছা, রেডিও সিলেবাসটা ওয়েবসাইটে দেওয়া আছে, একটু দেখে নিতে পারো তুমি। সমস্ত চ্যাপ্টারেরই সমস্ত সাবজেক্টেরই রেডিও সিলেবাস এসছে। আচ্ছা, সেকশন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের মধ্যে ১, ২, ৩, ৪ ৪টে আলাদা আলাদা ক্লাস আছে। সেই ক্লাসগুলো বলতে তার মধ্যে কিছু কিছু মানে প্রাণীগুলোকে আলাদা আলাদা ক্লাসে ভাগ করা হয়েছে। সব ক্লাস 5 টা হচ্ছে অতখানি মানে বেসিক্যালি যেগুলো যত বেশি এন্ডেঞ্জার পজিশনে আছে, যাদেরকে মারলে ক্ষতি হবে, সেগুলোকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়েছে। তো সেই হিসাবে ওই ১ থেকে ৪ পর্যন্ত যে ক্লাসগুলো আছে তার মধ্যে যেগুলো পড়ছে তাদেরকে মারা আহ, মানে যাবে না চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের পারমিশন ছাড়া। আমি বারবার বললাম যে অন্যান্য চ্যাট এখানে দিও না ভাই। ব্লু বেবি সিন্ড্রোমের কারণ জলে যদি নাইট্রেটের পরিমাণ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ব্লু বেবি হয়। মেটাল হিমোগ্লোবিন ফর্ম করে যেটা উম, মানে অক্সিজেন ধারণ ক্ষমতাটা কমে দেয় রক্তে। তো সেই জন্য শরীরটা ব্লু হয়ে যায়, তাই জন্য এটাকে ব্লু বেবি সিন্ড্রোম বলা হয়।